আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আজকে আমার কাছে এই মুহূর্তে একটি মেইল আছে এবং এখানেও কোনো একজন তার ভাইয়ের একটা ঘটনা শেয়ার করেছেন। আমি পড়ছি সেই ঘটনাটি। ডিয়ার রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার মেজো ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক ওনার ভাষাতেই লিখলাম। সময়টা ছিল গত বছরের অর্থাৎ 2010-এর মাঝামাঝি সময়ের। আমি এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে তার জন্য একটি ভাড়া করা বাসা দেখতে গেলাম চিটাগংয়ের বাদুরতলা এরিয়াতে। এবং সেই তিনি রোড নাম্বার সবকিছু গোপন রেখেছেন। তারপরে তিনি বলেছেন এভাবে যে সেই সময় আবহাওয়া প্রচন্ড গরম ছিল। সম্ভবত দিনটি শুক্রবার ছিল। বাড়িটি ছিল 5 তলা। 4 তলার একটি ফ্ল্যাট ভাড়া নেবার জন্য আমরা দেখতে গেলাম। তখনও সন্ধ্যা হয়নি। আমি আমার ফ্রেন্ড ও বাড়ির কেয়ারটেকারকে নিয়ে 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করলাম। চারিদিকে বিল্ডিং থাকার কারণে ফ্ল্যাটটি বেশ অন্ধকার। কেয়ারটেকার টর্চ লাইট দিয়ে দেখতে লাগলো। আমি একা একা বেডরুমের দরজা খুলতেই একটা শীতল ভাব অনুভব করলাম। ভাবলাম হয়তো এমনিতেই শীতল, এটা হতেই পারে। এরকম ভাবতেই একটু এগিয়ে যাবার সময় হঠাৎ অদৃশ্য কিছু একটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কাটা ঠিক হাঁটার সময় কোনো মানুষের অথবা গাছের সাথে ধাক্কা খেলে যেরকম হয় সেই রকম। কিছুই বুঝতে পারলাম না কেন এমন হলো। আমি খুব ভয় পেলাম এবং তাদেরকে ডাকলাম ও টর্চ লাইট দিয়ে চারিদিকে দেখার পর খালি রুমের ভেতর কিছুই দেখতে পেলাম না। বন্ধুকে খুলে পড়লাম, তখন সে কেমন যেন পাত্তা দিল না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা কোনো হ্যালুসিনেশন নয়। তখন কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। ফ্রেন্ড এবং কেয়ারটেকার যখন অন্য দিক দেখতে গেল তখন আমি একটি বাথরুমে গেলাম। আমি যখন বেসিনের পানি ছাড়তে গেলাম সম্ভবত তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হলাম। পানি ছাড়ার জন্য যখন আমার হাতটি পাইপের ওপর রাখলাম তখন উপলব্ধি করলাম আমার হাতটি অন্য কারো হাতের ওপর, লোমশ হাত কিন্তু অদৃশ্য। সেও আমার মতো পানি ছাড়ার জন্য ব্যস্ত। আমি বুঝতে পারছি আমার হাতটা আরেকটা হাতের ওপর, লোমগুলো টেরও পাচ্ছি। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসি। তখন বাইরে থেকে বেসিনে পানি ছাড়ার শব্দ পাই। বেসিনে পানি পড়লে যে শব্দ হয় ঠিক সেরকম। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুমে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। এরপর আমি প্রায় একরকম জোর করে আমার বন্ধুকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসলাম। পরবর্তীতে আমার সমস্ত ঘটনা আমার বন্ধুকে বললাম। সেও বলল যে আমিও ওই ফ্ল্যাটে বিশেষ কিছুর অস্তিত্ব পেয়েছি, কিন্তু ভয় পাবি বলে আমি কিছুই বলিনি। কেয়ারটেকারের মুখে শুনলাম সেই ফ্ল্যাট রেডি হবার পর থেকেই নাকি প্রায় ভাড়াটিয়ারা বেশি চলে যায় এবং বেশি দিন থাকে না। আমার বন্ধুটি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, অত্যন্ত ধার্মিক এবং ধর্মীয় জ্ঞান সম্পন্ন। পরবর্তীতে এই ঘটনাটি আমি আমার চাচাকে বলি, যিনি তাবিজ দোয়া দিয়ে থাকেন। তিনি বললেন বাড়ি অনেকদিন খালি থাকলে নাকি এই ধরনের জিনের অস্তিত্ব থাকতে পারে। পরবর্তীতে কুরআন ও মিলাদ পড়ানো হলে আর কোনো সমস্যা নাই। ঘটনাটা বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু সত্য। এর কোনো রিজন আমার জানা নেই। আমার সাথে যাই ঘটল তাই আমি আপনাদের জানালাম। এই ছিল ঘটনাটি। এবং ইমেলটি আমি যতদূর জানি যে ইমেলটি তিনি করেছেন লাস্ট স্যাটারডেতে, অর্থাৎ ঠিক 7 দিন আগে। তিনি লিখেছেন যে আমার ভাইয়া বাংলাদেশি একটা প্রাইভেট এয়ারলাইন্সের কেবিন ক্রু। তাদের এখন হজ ফ্লাইট চলছে। হজ ফ্লাইটের কারণে তাদের প্রত্যেক দিন 3টা-4টা ফ্লাইট থাকে যা জেদ্দা যায় এবং হাজিদের নিয়ে যায় তারা, এবং আসার সময় একেবারেই খালি আসে। তখন তারা ক্রুরা ছাড়া আর কেউ থাকে না। লাস্ট ডে তাদের হজ ফ্লাইট ছিল একটা বোয়িং,
এবং সেটা ছিল 275 অর্থাৎ 275টি সিটের, যার সবকটা সিটই প্যাসেঞ্জার ছিল। বাট আসার সময় তারা 6 জন কেবিন ক্রু আর 2 জন পাইলট সহ টোটাল 8 জন ছাড়া আর কেউ ছিল না। যেহেতু অনেক বড় বিমান, প্যাসেঞ্জার একজনও ছিল না। তারা 6 জন কেবিন ক্রু ঘুমাচ্ছিল এবং প্লেনের একেবারে সামনের দিকে ছিল তারা। প্লেন কিছু দূর পরপর হালকা লাইট অন করা হচ্ছিল, যাতে জাস্ট প্লেনের মাঝের রোটা দেখা যায়। এবং আপনারা যারা প্লেনে আসা যাওয়া করেছেন তারা হয়তো জানেন যে প্লেনের প্রত্যেকটা সিটের সাথে একটা বেল দেয়া থাকে, যেটাতে প্যাসেঞ্জারদের কোনো প্রবলেম হলে ক্রুদের ওই বেল প্রেস করে ডাকতে পারে। গত রাতে হঠাৎ রাত 3টার দিকে একটু পর বেল বেজে উঠল। তারপর একেবারে 2-3 বার বাজার পর একসাথে অনেকক্ষণ বাজতে লাগলো। অলমোস্ট 10 থেকে 12 অর্থাৎ 10 থেকে 12 বার বাজলো। ভাইয়ারা 6 জন ক্রুই প্লেনের একেবারে সামনে ঘুমিয়েছিল। যেহেতু কোনো প্যাসেঞ্জার নেই, তাদের কোনো কাজও নেই, কিন্তু তখন তারা সবাই বেলের আওয়াজ শুনে উঠে গেল এবং ভাইয়াদের একজন সিনিয়র ক্রু ভাইয়াকে বলল, দেখো তো একেবারে লাস্ট রোতে কে বেল দিচ্ছে। বেল বাজলে তারা বুঝতে পারে কোন সিট থেকে প্রেস করা হচ্ছে। সুতরাং ভাইয়া সাথে সাথে গেল দেখার জন্য। প্লেনের মিডিলে আসতেই ভাইয়ার মাথায় আসলো, আমরা তো হজ ফ্লাইটের রিটার্ন ফ্লাইটে, এই ফ্লাইটে তো আমরা ছাড়া আর কেউ নেই, তাহলে কে মানে ডাকছে বেল দিয়ে, এবং যেহেতু প্লেনে কেউই নেই। তখন ভাইয়ার একটু ভয় লাগলো। তারপর আবার চলে আসলো সামনে তখন বাকি 5 জন আবার ঘুমিয়ে পড়ছিল। তাদেরকে ওঠার পর ভাইয়া বলছিল যে সবার মাথায় আসলো যে তাদের এই ফ্লাইটে কেউ নেই, তাহলে কে বাজালো। তারা একটু ভয় পেল, কিন্তু তারা সবাই ট্রাই করছিল নিজেদের বুঝাতে যে তারা সবাই হয়তো ভুল শুনছে, এটা তাদের অভ্যাস তাই মনে হচ্ছে। কিন্তু সবাই একসাথে কেন? তাদের সবকিছুর অবসান হলো কিছুক্ষণ পরেই, আবার যখন বেলটা বাজলো। ভাইয়া কাছ থেকে শুনলেন মাঝে মাঝে টেকনিক্যাল ভাইয়ার কাছ থেকে শুনলাম যে মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম হলে বেল বাজতেও পারে। বাট যেভাবে বেল বাজছিল এটা কোনো মানুষই করছিল আর অন্য কিছু করছিল। আর যাই হোক, ওটা যে টেকনিক্যাল প্রবলেম ছিল না এটা বোঝা যাচ্ছিল। তারা প্ল্যান করলো ওই যে তারা পেছনে যাবে এবং কি হচ্ছে দেখার জন্য দরকার নেই। আচ্ছা, পেছনে যাবে না এবং কি হচ্ছে দেখার দরকার নেই, প্লেন ল্যান্ড করলে গ্রাউন্ড ক্রুদের ইনফর্ম করবে। কিন্তু এরকম আবার হলো এবং আবার হলো। থার্ড টাইমে তারা পাইলটদের ইনফর্ম করলো। পাইলটরা তাদের পুরো প্লেনের সব লাইট অন করে দিতে বলল। যদিও পাইলটরা একটু ফান হিসেবে নিয়েছিল ব্যাপারটা, কজ তারা ছিল আইরিশ পাইলট, অর্থাৎ ফরেনার। সো তাদের কাছে ব্যাপারটা প্যারানর্মাল মনে হয়েছিল না। তারা সবগুলো লাইট জ্বালিয়ে দিতে বলেছিল এবং লাইট জ্বালিয়ে দেওয়ার পরে তারপর আর কোনো সমস্যা হয়নি এবং বাকিটা সময় তারা ঠিক মতোই দেশে পৌঁছাতে পেরেছিল এবং তারা ল্যান্ড করতে পেরেছিল একদম নিরাপদেই। সো এই ছিল ঘটনা। আমার কাছে প্রথম ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে অতৃপ্ত। এই নামটি তিনি ব্যবহার করেছেন। আমি জানি, আমার ধারণা আর কি যে এই নামটা নিশ্চয়ই অরিজিনাল নাম না। তিনি বলেছেন যে তার বাসা হচ্ছে সায়দাবাদ, সাইদাদ লিখেছেন, সাইদাদ আমি জানি না কোথায়, এবং দাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ফেললো। আমি চিৎকার করে অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক মৃত্যু, কিন্তু তার 30 সেকেন্ড পর সবকিছু আগের মতো, কিচ্ছু নেই, যেন কিছুই ঘটেনি, এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন। এবং তারপর তিনি লিখছেন, তারপর সবকিছু নর্মাল হয়ে গেল। বেড থেকে উঠে লাইট অন করে দেখি কিছু নেই, কেউ নেই। তারপর ম্যাচ, লোহা, পাথর পাশে রেখে ঘুমিয়ে যাই। সকালে বাড়ির সবচেয়ে পুরনো যে ভাড়াটিয়া, যাকে ফুপু বলে ডাকতাম, তাকে আমি এই রকম কোনো মৃত্যু আগে কখনো ঘটেছে কিনা জিজ্ঞেস করি। তিনি স্বীকার করেন এবং আমাকে জিজ্ঞেস করেন কেন। আমি বলি, আগে বলেন। তিনি বলেন যে হ্যাঁ, 12 বছর আগে আমারই রুমে ওই মহিলা
অর্থাৎ যে রুমে তিনি থাকতেন তা সেই রুমের কথা বলছেন, যে ওই মহিলা তার হাজবেন্ডের সাথে ঝগড়া করে গলায় শাড়ি পেঁচিয়ে সুইসাইড করে। তিনি আরো বলেন, এই 12 বছর ওই রুমটায় যে ভাড়া নেয় সেই ওই ঘটনার সম্মুখীন হয়। আমার ইচ্ছে এই এক্সপেরিয়েন্সটা যেন সবাইকে জানানো হয়। আমরা জানিয়ে দিলাম। লিখেছেন, আমাকে এখনো নামটা আমি পাইনি, নামটা পরে আসতে পারে। ঘটনাটি আমাদের বাসায় ঘটে দেশ বিভাগের কিছু পরে। শোনা যায় সে সময় ইলেকট্রিসিটি না থাকায় এই এলাকায় বেশ কিছু বাড়িতে জিন, পরি, অশরীরী আত্মার উৎপাত ছিল। 12 বছর ধরে সাইমালটেনিয়াসলি এই ঘটনা চলতে থাকায় অনেকেই একে 12 বছরের বাসা বলতেন। আমার মায়ের বিয়ের কিছুদিন পরের ঘটনা। একদিন মা কোরআন শরীফ পড়ছেন, এমন সময় কি যেন কোল বালিশ দিয়ে তার পিঠে সজোরে আঘাত করল। তিনি পিছনে ফিরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। আরেকদিন মা ঘুমিয়ে রয়েছেন, মধ্যরাতে হঠাৎ মা স্বপ্ন দেখলেন, কুচকুচে কালো কে একজন যেন তাকে বলছে, তোর হারিকেনে পানি দিয়ে রেখেছি, তোর হাত পাকা খাবারের ডুলির মধ্যে লুকিয়ে রেখেছি। মায়ের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন চারপাশে নিকষ কালো অন্ধকার। ঘুমের আগে প্রতিদিন তিনি হারিকেন নিভু নিভু আলো জ্বালিয়ে রাখতেন। আজ কেন এমন হলো? মা ঘরের সবাইকে জাগিয়ে তুললেন, দেখলেন হারিকেন পানিতে পরিপূর্ণ এবং খাবারের ডুলির পেছনে হাত পাখা সযত্নে রাখা আছে। তো আপনার ঘরের মধ্যেও যদি যারা এখন ইলেকট্রিসিটি এখন পৌঁছে গেছে, তারপরে যদি দেখেন যে আলো জ্বালিয়ে হয়তো আপনি ঘুমান, বা আপনার হঠাৎ করে এরকম কেউ বলছে আজকে রাতের বেলায় তোমার লাইটটা জ্বলবে না, সুইচ যতই অন করো লাইট জ্বলবে না। আপনি যদি দেখেন এরকম আমার কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল বলে বলছি, চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে মানে লাইট টাইট হয়তো জ্বলছে আর আপনার ঘরে অন্ধকার, কোনোভাবে লাইট জ্বলছে না। এবং আপনি যখন দেখছেন যে মানে যখন দেখলেন যে ঘটনাটা শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে আপনার ঘরে লাইটটা জ্বললো। সো এরকম মানে আমরা আসলে কোন পরিস্থিতির সম্মুখীন হই বা কোন পরিস্থিতি আমাদের জন্য ওয়েট করছে, উই নেভার নো। তিনি আরো একটা ঘটনা এর সাথেই পাঠিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার বাবা এবং তার এক বন্ধু আরমানিটোলা হাই স্কুলের মাঠে দেশ বিভাগের পূর্বে এই মাঠকে মুরব্বীরা বলতো টেনি কলেজ বা ট্রেনিং কলেজ। কোনো এক কাজ উপলক্ষে তারা সেই মাঠে আরমানিটোলা হাই স্কুলের মাঠে ফুল তুলতে গিয়েছিলেন। একজন গাছের মগডালে বসে ঝাঁকুনি দিচ্ছিলেন, আর একজন ফুল তুলছিলেন। হঠাৎ তারা দেখতে পেলেন যে 8-10 বছরের একটি মেয়ে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে। বাবা চিৎকার করে তার বন্ধুকে বললেন, দেখো তো একটা বাচ্চা মেয়ে এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে। ঠিক তার পরপরই পেছনে ফিরে দেখলেন মেয়েটা অদৃশ্য। ওই দিন আর তেমন কোনো ভয়ের কিছু ঘটেনি, তারা আয়াতুল কুরসি পড়ে বাসায় চলে এসেছিলেন। সো এরকম আমাদের চারপাশে এরকম অসংখ্য রহস্যময় ঘটনা ঘটতেই আছে। সেরকম ঘটনা থাকলে আমাদের লিখে পাঠান। আপনার এলাকায় যদি এরকম ঘটনা থাকে যে একটা পুকুর নিয়ে কোনো কাহিনী আছে, একটা নদী নিয়ে কোনো কাহিনী আছে, একটা গাছ নিয়ে কোনো কাহিনী আছে, একটা হন্টেড বাড়ি আছে যেটা আপনারা জানেন এবং গ্রামের সবাই জানে বা শহরের সবাই জানে, সেরকম ঘটনা আমাদেরকে আপনারা লিখে পাঠাতে পারেন। যাই হোক, আমি ঘটনাটা পড়ি। আমার নাম সোহেল, আমি লন্ডনে থাকি প্রায় 6 বছর। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা লন্ডনের একটা জায়গায়, এবং ঘটনার দিন আমার গার্লফ্রেন্ডকে বাসায় নামিয়ে দিয়ে যাই আমি। বাট তখন আমাদের মধ্যে ছোট একটা ব্যাপার নিয়ে ঝগড়া হলো, তাই আমি রাগ করে ওদের বাসার পাশে একটা পার্কের বেঞ্চে বসে সিগারেট ধরাই। আগে বলে রাখি যে আমি সব সময় আমার একটা ফ্রেন্ড অভিক তাকে সঙ্গে নিয়ে আসতাম, বাট ওই দিন ওর কাজ ছিল তাই আমি একা এসেছিলাম। ও পার্কটি আসলে লম্বা একটা রাস্তা যেটার সাইড দিয়ে অনেক বড় ছোট গাছ আছে এবং মাঝখানে বেঞ্চ দেয়া আছে। ঠিক তেমনই একটা বেঞ্চে আমি বসেছিলাম এবং তখন সময় ছিল রাত 10:30। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক তখন আমার পেছনে একটা হাত এসে পড়ল। আমি অবাক এবং একই সাথে ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম অভি। আচ্ছা, অভিক না, নামটা হচ্ছে অভি। এবং অভি আমার দিকে মুচকি একটা হাসি দিয়ে আমার পাশে বেঞ্চে বসে পড়লো এবং বলল, আমি চলে এসেছি। তখন আমি বললাম, তুই না বললি যে তুই না কাঁদে ছিলি? ও
ও উত্তরে বলল যে না, আজ তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছি। তখনই হঠাৎ করে দাঁড়িয়ে বলল, চল ওইদিকে হাঁটা শুরু করি। তখন আমি ওর পিছু পিছু হাঁটা শুরু করলাম। আমার মাথায় তখনও আমার গার্লফ্রেন্ডের চিন্তা হচ্ছিল। ওর পেছনে হেঁটে যেতে যেতে আমি হঠাৎ খেয়াল করলাম যে ও আমাকে ওই পার্কের পাশে একটা গ্রেভইয়ার্ড ছিল সেইখানে নিয়ে যাচ্ছিল। তখনও আমি অবাক হলাম না, কারণটা হলো যে আমি আর ও প্রায়ই গ্রেভইয়ার্ডে যেতাম এবং বেঞ্চে বসে থাকতাম, কারণ আমাদের বিলিফ ছিল যে গ্রেভইয়ার্ড পবিত্র একটা জায়গা। তাই আমি ওকে কিছু বললাম না। ঠিক তখন আমার মোবাইল ভাইব্রেট করে উঠল এবং আমি পকেট থেকে আমার মোবাইল বের করে দেখি যে আমার মোবাইলে অভি কল করছে। বাট তখন আমি অভির হাতের দিকে তাকালাম, দেখলাম ওর হাতেও মোবাইল নেই। ঠিক তখন লাইনটি কেটে গেল এবং ঠিক 10 সেকেন্ড পরে আবার অভির কল আসলো। আমি ভাবলাম হয়তো অভির পকেটে মোবাইলটা চাপ পড়ে কোনোভাবে কলটা আসছে। ইতিমধ্যে আমি অভির কাছে একটু পিছনে পড়ে যাই এবং মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে এবং আমি নিজেও বুঝলাম না কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না যে আমাকে কল দিচ্ছিস কেন বা তোর মোবাইল কোথায়, এগুলো কেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম না। এবার সেকেন্ড লাইন থেকেও গেল। এবার সেকেন্ড লাইন থেকেও লাইনটাও কেটে গেল। আচ্ছা, তার মানে সেকেন্ড বার যখন ফোন দিয়েছিলেন তখনটাও কেটে গেল। ঠিক 1 মিনিট পর মোবাইলে একটা SMS আসলো এবং সেই SMSটি ছিল অভির মোবাইল থেকে। SMSটি অভি আমাকে যা লিখেছিল তা হলো, তিনি ইনভার্টেড কমার মধ্যে লিখেছেন যে আমি মাত্র কাজ শেষ করেছি, আমার ফোন ধরছিস না কেন। ঠিক তখন আমার সেন্স আসে যে আমি যার সাথে আছি তাহলে সে কে। তখন আমি আর দেরি না করে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে মনে। ঠিক তখন আমার সাথে যে এতক্ষণ অভির রূপ ধরেছিল সে বলল, তুই এখানে দাঁড়া, আমি আসছি। তখন আমি কিছু না বলে সূরা পড়ে যাচ্ছিলাম। সূরা পড়া শেষ এবং আমি তখন অভিকে ফোন দিলাম এবং মেইন রোডের দিকে হাঁটা শুরু করলাম এবং বাসায় চলে আসলাম। তারপর আমি আমার গার্লফ্রেন্ডের কাছে পুরো ঘটনাটা বললাম এবং আমার গার্লফ্রেন্ড যেটা বললো আমাকে সেটা হচ্ছে যে কিছুদিন আগে এখানে একটা ছেলে খুন হয়েছিল, মার্ডার হয়, এবং তিনি বলেন যে হতে পারে সেই ছেলেটার আত্মাটা আমার সাথে ফ্রেন্ডের রূপ ধরে নিয়েছিল এবং সে যে গ্রেভইয়ার্ডের দিকে নিয়ে যেতে চাচ্ছিল, মানে এটা ঠিক আল্লাহ জানে যে আসলে কি উদ্দেশ্য ছিল বা কি দেখাতে চেয়েছিল, কোনো উইয়ার্ড কিছু দেখাতে চেয়েছিল কিনা, বা হয়তো সে বলতেও পারতো এরকম ভাবে। আর না, সেটা আবার হ্যামলেটের মতো নিশ্চয়ই কিছু একটা হবে না যে সে বললো যে আসলে আমি খুন হয়েছিলাম, আমাকে অমকে খুন করেছে, এরকম ধরনের মানে। এবং এই ইমেলটি আমাদের পাঠিয়েছেন পুরো ঠিকানা দিয়ে মোহাম্মদ আজিজুর রহমান, গ্রাম বিরাহিমপুর নাকি বিরানপুর নাকি ইব্রাহিমপুর হবে সম্ভবত, সেটাই ইব্রাহিমপুর হবে, পীরগঞ্জ পোস্ট অফিস, নাটোর জেলা থেকে। এবং তিনি বলেছেন যে প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও ফুর্তি ভূত FM এর অনুষ্ঠানের জন্য একটি ঘটনা পাঠালাম, অনুগ্রহ করে ঘটনাটা পড়বেন। ঘটনাটি ঘটেছে 2010 সালের প্রথম দিকে আমাদের পাশের গ্রাম জালালাবাদে। ওই ব্যক্তির নাম খোদা বক্স, বয়স আনুমানিক 45 থেকে 47 বছর। সে একদিন রাত 2টা-3টার দিকে তার বাথরুমে যাবার প্রয়োজন হয় এবং সে যায়। এবং এখানে উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে তাদের বাসার পাশে একটা সাঁওতাল পাড়া আছে। তারপর সে বের হয়ে দেখে যে তার থেকে আনুমানিক 20 গজ দূরে রাস্তার পাশে একটি মহিলা ঘোমটা মাথায় দিয়ে বসে কাঁদছে। তখন সে মনে করে যে হয়তো সাঁওতাল বাড়ির কোনো লোক তার স্ত্রীকে মেরেছে, সেই জন্য সে বাইরে বসে কাঁদছে। তখন সে আস্তে আস্তে মহিলাটির দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর সে লক্ষ্য করে যে প্রথমে তার এবং মহিলাটির মাঝে যতটুকু দূরত্ব ছিল তখন ঠিক ততটুকুই দূরত্ব রয়ে গেছে, কিছুতেই দূরত্ব কমছে না এবং মহিলাটির কাছেও সে যেতে পারছে না। কিন্তু তার অন্যদিকে কোনো খেয়াল নেই, সে এগিয়েই চলেছে। এদিকে ওই ব্যক্তিটি কিন্তু আস্তে আস্তে বাড়ি ছেড়ে মাঠের মধ্যে চলে গেছে এবং মহিলাটিও সমান দূরত্ব বজিয়ে রেখে এগিয়ে যাচ্ছে। অপরদিকে ওই মাঠের মধ্যে ছিল একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর। সেখানে মানে সচরাচর কেউ সেই ঘরে প্রবেশ করতো না এবং মাঝে মধ্যে রাত্রে ওই ঘরে আলো দেখা যেত, অথচ সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। যাই হোক, ওই ব্যক্তিটি একসময় লক্ষ্য করে যে মহিলাটি সেই গভীর নলকূপের ঘরে প্রবেশ করলো।
তখন তার মাথায় কাজ করলো, তার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে যে সে বুঝতে পারে যে আচ্ছা আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি এবং আসলেও মহিলাটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তখন সে একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে বাড়ি ছুটে আসে এবং বাড়িতে এসে সে অজ্ঞান হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার শরীরেও জ্বর এসে যায়। অনেক চিকিৎসা করার পরেও সে আর সুস্থ হয়নি। মাসখানেক অসুস্থ থাকার পরে এক পর্যায়ে সে মারা যায় এবং তারপরেই ঘটে মর্মান্তিক একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওই ব্যক্তিটি অত্যন্ত গরিব ছিল এবং একজন দিনমজুর ছিল। সে মারা যাবার পরে তার স্ত্রী ছোট ছোট 4 সন্তানকে নিয়ে একেবারে পথে বসে যায়। তখন থেকেই সে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে সংসার চালাচ্ছে। সো এই ঘটনাটি তাকে সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা। সো যারা বলেন যে দেখতে যায় বা বেশ আগ্রহ প্রকাশ করেন, তারা খুব বেশি সাহস না দেখানোই ভালো। কারণ যদি এরকম বড় ধরনের কোনো ঝামেলা ফেস করেন, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসাটা আসলে অনেক কষ্ট। পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।